স্বাগত আছি বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিহিউদ্দিন। পদ প্রশ্নে নাখোশ বিএনপির কিছু নেতা, তাই ঘর সামলাতে ব্যস্ত দলটি এই ঘটনায় চোখ রাখছে রাজনৈতিক প্রতিপক্ষরাও। এসব নিয়ে আজকের আলোচনা পদ পরিক্রমা। কথা বলতে স্টুডিওতে আছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাদত হোসেন সেলিম, আছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বার কাউন্সিলের মেম্বার সৌম্য রেজাউল করিম। আমরা নাজমুল হক প্রথমে আপনার কাছে প্রথম জানতে চাইবো, জোট প্রশ্নে, পদ প্রশ্নে বা কমিটি প্রশ্নে অনেক দলগুলিতে বিশেষ করে বাম ও ডান ধারা দলে আমরা বেশি ভাঙন দেখেছি। এর কারণ আসলে কি? সর্বশেষ আপনারাই ভাগ হয়েছেন, জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল মশাল প্রতীক দেয়া হয়েছে আপনাদের প্রতিপক্ষ যাদেরকে ভেঙে আপনারা আসলেন। আপনাদের প্রতীক এখন কি যদি নির্বাচন করতে হয়? প্রথমে প্রতীকের কথাটাই বলে নেই, আমাদের প্রতীকটা যেভাবে দেওয়া হয়েছে, তাই না, এটা আমরা মনে করি এটা অন্যায় করা হয়েছে আমাদের প্রতি। প্রথম একদিনেই হেয়ারিং করে বলছে আমাদেরকে যে আরও তথ্যপত্র নেব, এর মধ্যে ওনারা সভাপতি জাসদ জনাব বিন্দু সাহেবের একটা চিঠি নিয়ে ওনারা দিয়ে দিয়েছেন। আমরা অ্যাপিল করেছি, ওনারা কোনো কথা বলেন নাই। পরে আমরা নিয়ম মেনে আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে 30 দিনের মধ্যে ওনাদেরকে এটার ব্যবস্থা নেওয়ার জন্য বা বলার জন্য আর কি। এখনও ওনারা কোনো উত্তর করেন নাই। ফলে এটা মামলাটা প্রসেস আছে। আমরা যারা মশাল মার্কা নির্বাচন করেছি, তাই না, যারা মার্কাটা বহন করছেন, তাই না, আমাদেরই প্রাপ্যটা মনে করি। উনি হাসানুল সাহেব, উনি দুবার ভোট করার সুযোগ পেয়েছেন, দুবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। উনি জাসদের যে প্রতীক মশাল বহন করেননি, মশাল বহন করেছি আমি এবং আমার সঙ্গে যারা আছে। তো সুতরাং আমার ধারণা কোর্ট এ বিষয়ে ফয়সালা করবে, এটা কেসে আছে। এখনই বলার সময় আসে নাই যে মশালটা সত্যিকার ভাবে কে পেয়েছেন। প্রথমত আরো একটা কথা বলেন এই জায়গায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় প্রথমেই নির্বাচন কমিশন বলেছিলেন দুজনেই মশাল মার্কা দিতে পারবো, আমিও দিতে পারবো সেক্রেটারি এক পক্ষে, অন্য পক্ষে শ্রীনাথও দিতে পারবো, এবং সেই হিসাবে আমারও সহি সম্পাদনে মশাল মার্কা দেওয়া হয়েছিল নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে। হঠাৎ করে এটা সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাব্রাপ, যেটা কাম্য ছিল না। ধন্যবাদ আপনাকে। আর আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনাদের যে ভাঙনের কোনো বড় কারণ আছে কিনা, যে এই সমাজতান্ত্রিক দলগুলিকে আমরা যে এত বেশি ভাঙনের মুখে একটা বিষয় বলি, আজকে অনেক কথাই হচ্ছে, যেমন বিএনপি কমিটি নিয়ে আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে আমি বিশেষ ছোট ছোট দলগুলির মধ্যে যদি যখনই এটা আমরা ডেমোক্রেসিটাই আমাদের সম্বল, এটাই ধ্যান, এটাই জ্ঞান, তাই না, সেই ডেমোক্রেসি যখন পার্টির মধ্যে বিঘ্নিত হয়ে যায়, পার্টির কোনো যখন স্বৈরাচারী হয়ে যান, যখন মনে করেন আমি যা বলবো তাই, আমার কেন ক্ষমতা হবে না শেখ হাসিনার মতো অথবা খালেদা জিয়ার মতো বলেছেন উনি, তাই না, তখনই ন্যাচারালি কোশ্চেন আসে যে এই পার্টিটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো পার্টি না। জাসদ সবার একটা দল, তাই এই দলটা অনেক ভাঙন হয়েছে, কিন্তু এবারের ভাঙনটা এটা আমরা মিলাতে পারছি না এই কারণে জাসদের সভাপতি হাসানুল সাহেব উনি যেভাবে দলটাকে প্রস্তাব কণ্ঠভোটে পাশ করিয়েছেন, এবং যে কণ্ঠভোটে পাশ হওয়ার প্রেক্ষিতে আমি যখন প্রার্থী হিসাবে কথা বলতে আমার প্রস্তাব হয়েছে, যার প্রস্তাব নেওয়া মানে কথা বলতে, তখন কথা বলতে দেবেন না। আমি বারবার ওনার দৃষ্টি, গোটা কাউন্সিলরে জানে, আমাদের 1236 জন কাউন্সিলর, বারবার ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছে আমার কথা বলতে দিন, না হলে আমাকে হাউস ত্যাগ করতে হবে। উনি তারপরেও চুপচাপ ছিলেন। আমি যেই বের হয়েছি সেই উনি ভোটের আয়োজন করে ফেলছেন। ফলে এইরকম একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে জাসদের মতো দল চলতে পারে না। এটা একটা বিদ্রোহ হয়েছে এবং যৌক্তিকভাবে হয়েছে। আপনি যৌক্তিকভাবে মনে করছেন। সাদত হোসেন সেলিম ভাই, আপনারা যে কারণে বিএনপি ছেড়ে গিয়ে নতুন দল করেছিলেন, বিএনপির নতুন কমিটি এবার সেই দোষ কতটা মুছতে পারলো? আপনার পর্যবেক্ষণ কি, তারা কতটা সঠিক অবস্থানে ফিরলো? সেলিম ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকদিন ধরে আশা করছিলাম যে বিএনপি কমিটিটা এখন যে কোনো ভাবুক আমরা বিএনপি থেকে বেরিয়ে এসে আবার 20 দলীয় জোটে আছি বিএনপির নেতৃত্বে। সুতরাং বিএনপির সুখেই আমরা সুখী, বিএনপির দুঃখে আমরা দুঃখী। আমরা আশা করেছিলাম যে বিএনপি এমন একটি কমিটি দেবে যে কমিটি সর্বজন গ্রহণযোগ্য হবে এবং আগামী দিনে রাজনীতি আন্দোলন সংগ্রামে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। কিন্তু আসলে দুঃখের বিষয় সেটা হলো যে খুব এত বড় কমিটি দেখে আমরা হতচকিত হয়ে গেছি। রাজনীতি আসা মানে সবচেয়ে বড়, এখন আসলে রাজনীতি আর রাজনীতির মধ্যে নেই। রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা মাঝে মাঝে খুব হতাশ হয়ে চিন্তা করি আর কি। এইভাবে চলতে গেলে আসলে মেধাবীরা বলুন অথবা যারা রাজনীতিতে অবদান রাখতে পারবেন তারা আদৌ কোনো রাখতে পারবে কিনা সেটা আমার সন্দেহ আছে। কমিটিটা খুব বেশি বড় হয়ে গেছে এবং ঘটনতন্ত্র মোতাবেক আপনার এটাকে যদি করতে পারতো, আসলে একটা ঘটনতন্ত্রকে ফলো করে একটা কমিটি হওয়া দরকার। এটা 151 হোক, 251 হোক, 351 হোক, 301 হোক, 401 হোক, কিন্তু এখানে এই ঘটনতন্ত্রকে মানা হয় না। কমিটির মধ্যে পদের মধ্যে 1, 2, 3, 4 এইভাবে পদ।
আরেকটি বিষয় যেটা আমার কাছে একটু মানে মনোকষ্ট লেগেছে, সেটা হলো যে তাদের 17 সদস্য বিশিষ্ট আগের ভাইস চেয়ারম্যান প্রত্যেকে শপথে বহাল থেকে আবার এটাকে 35 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। অর্থাৎ এখানে পুরস্কার বা তিরস্কারের কোনো বিধান রাখা হয়নি। গত 5-6 বছরে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, জেল খেটেছেন, তারাও যেমন কমিটিতে আছেন, যারা একদিনের জন্য রাজপথে নামেননি অথবা কোনো অবদান রাখেননি তারাও আছেন। তো এইসব ব্যাপার নিয়ে যারা একটু দুঃখিত, যেহেতু আমরা বিএনপি ঘরানার লোক, বিএনপি জন্মলগ্ন থেকে দীর্ঘদিন এই দলটার সাথে ছিলাম, তারপরে ধরেন অনেককেই অবমূল্যায়ন করা হয়েছে। সবচেয়ে বড় কথা, রাজনীতি আমরা যে কারণে করি আত্মসম্মান এবং আত্মমর্যাদার জন্য, সেখানে জুনিয়রিটি সিনিয়রিটি একটু মানা দরকার ছিল। এবং আরও যেটা হলো সেটা হলো যে খুব একটা কাছা হাতের কাজ হয়েছে। সেটা যেমন আপনাকে বলি, অনেকেই মানে ব্যারিস্টার পারভেজ আমার খুব প্রিয় লোক এবং খুব দুর্দিনে টকশোতে অনেক কথাবার্তা বলেছেন। তাকে অন্তত একটা কেন্দ্রীয় কমিটির সদস্য রাখলে বিএনপির কি ক্ষতি হতো এটাও বুঝি না। আবার ধরেন জুনিয়র সিনিয়রদের মধ্যে একজন কর্মীকে আপনার তার নেতা বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো সতর্কতার সাথে দেখার দরকার ছিল, কারণ এই দলটি 3বার ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি আছে এবং এই দলের মানে সমর্থন অনেক বেশি। তো সেটা কিছুটা হতাশা ব্যক্ত তো আমি করবই। ব্যারিস্টার কায়সার কামাল, আপনি সেলিম ভাইকে শুনলেন, নতুন কমিটিতে আপনি পদ পেয়েছেন, আইন সম্পাদক হয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনি পদ পেয়ে সন্তুষ্ট কিনা? এই পদ পেতে আপনাদেরকে কোন ধরনের যোগ্যতা আপনার প্রমাণ করতে হয়েছে? অসংখ্য ধন্যবাদ। আসলে এইবার যে বিএনপির কমিটি, সেই কমিটি নিয়ে যে আলোচনা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা হচ্ছে, সব কিছুই আমরা দলগতভাবে ওয়েলকাম জানাই। কারণ বিএনপি একটা গণতান্ত্রিক দল, আলোচনা সমালোচনা হতেই পারে যে কোনো একটা বিষয় নিয়ে। আমি আপনার মাধ্যমে দেশবাসীর জ্ঞাতার্থে জানাতে চাই, উনি যেটা বলেছেন কমিটির কলেবরটা বৃদ্ধি পেয়েছে। এই কমিটিতে আমাদের প্রত্যেকটা পেশা, যেমন আইনজীবী আছেন 77 জন, তারপরে শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ আছেন 17 জন, প্রকৌশলী ইনক্লুডিং কম্পিউটার্স ইঞ্জিনিয়ার্স আছেন 18 জন, তারপরে ডাক্তার আছেন 19 জন, সাংস্কৃতিক কর্মী কয়েকজন আছেন, সাংবাদিক আছেন। অর্থাৎ সমাজের, রাজনীতির প্রত্যেকটা স্তরের রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব আমাদের এই কমিটিতে আছে। আর আপনার কাছে কি মনে হয়? যদিও আমি কোশ্চেন করছি, মানে আমি যে একটা জাস্ট গ্ল্যান্স দিলাম, হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে যেটা মনে হয় যে আমি খুবই খুশি হয়েছি আপনি আইন সম্পাদক হয়েছেন। আপনাকে আমি অভিনন্দন জানাই। তবে যেটি শাহাদ হোসেন সেলিম ভাই বলছিলেন সেই প্রসঙ্গে আমি আবার আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপি রিপ্লাই করি যদি এখন। জি, ওটা যদি আপনি একটু বলেন যে সেলিম ভাই বলছিলেন যে যারা আসলে আন্দোলনের নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয়েছেন বা যারা আসলে কোনো সময় আন্দোলনেই যান নাই, তাদেরকেও একই জায়গায় একই পদে রাখা হয়েছে, সেটি মানে কিরকম হলো? মানে আসলে এই এই বর্তমান সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে দেখেন, গত 3-4 বছর আগে আমাদের পার্টির চেয়ারপারসন বলেছিলেন যে বিএনপি তরুণ, শিক্ষিত, মেধাবীদের দ্বারা নেতৃত্বে পরিচালিত হবে। আজকে এই বিএনপির কমিটিতে মোর দেন 80%, আই উড রাদার সে 80%-এরও বেশি ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্ব এখানে এসেছে, তরুণ এবং মেধাবী। কিন্তু তাদেরকে কি আপনি নেতৃত্বে বলবেন না? 19 জনের স্ট্যান্ডিং কমিটির মধ্যে যে 17 জনের নাম ঘোষণা করা হয়েছে, তারা যারা বিএনপির নিউক্লিয়াস, সেটার মধ্যে তো আসলে কাউকে আমরা সেরকম দেখছি না। স্ট্যান্ডিং কমিটিতে যেমন আমাদের ছাত্রদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন ভাই এসেছেন, ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন ভাই কি অবশ্য ছাত্রদলের সাবেক সভাপতি না, মহসিন হল থেকে উনি ছাত্র রাজনীতি শুরু করেছেন। তারপরে যুগ্ম মহাসচিব দেখেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশিদ, খায়রুল কবির খোকন। অর্থাৎ আমাদের মাননীয় চেয়ারপারসন যে কথাটা বলেছিলেন যে বিএনপি হবে তরুণ এবং মেধাবীদের দ্বারা, সেটি কিছুটা বোঝা গেল। সেটা কিছুটা না, ঠিক আছে, সেটাই প্রমাণিত হয়েছে এই কমিটি গঠনের মধ্যে। ব্যারিস্টার কায়সার কামালের কাছে আমি আবার আসতেছি। অ্যাডভোকেট সোহরাব রেজাউল করিম, আমরা বিএনপির কমিটি নিয়ে সমালোচনা মুখর দেখছি আওয়ামী লীগকে। অভিনন্দনের বদলে সমালোচনা। বিএনপির কমিটি কি একটু ভালো হয়ে গেল কিনা? খারাপ হলে তো আসলে আওয়ামী লীগের খুশি হওয়ার কথা। আওয়ামী লীগকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আপনি কি বিশ্লেষণ? আওয়ামী লীগকে চিন্তিত মনে হচ্ছে, আমার যেটা স্টাডি, তার পূর্বে আমি অনুজ প্রতিম কায়সার কামালকে অভিনন্দন জানাই গুরুত্বপূর্ণ একটি পদ পাওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলই না, একটা রাজনৈতিক ইনস্টিটিউশন। 68 বছর ধারাবাহিকতার মধ্য থেকে এই দলটি বাংলাদেশে প্রত্যাশা করে যে বাংলাদেশে আরো রাজনৈতিক দল থাকবে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থানটা। এই দলটি যদি
ভঙ্গুর অবস্থায় পড়ে যায়, এই দলটি যদি তার স্ট্রাকচার না থাকে, এই দলটির ফরমেশনে যদি ডেমোক্রেটিক প্রসেসটাকে অ্যাপ্লাই করা না হয়, এই দলের নেতৃবৃন্দ যদি প্রকাশ্যে সিনিয়র নেতারা বলেন যে যাদেরকে নেতা বানানো হয়েছে এরা কেউ বিএনপি করেছে কিনা জানি না, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহের কথা বলি, গয়েশ্বর রায়ের কথা বলি, তারা বিএনপির গুরুত্বপূর্ণ লোক, তখন আওয়ামী লীগের মনে একটা শঙ্কাই হতে পারে যে আমাদের দেশে রাজনৈতিক বড় দল হিসাবে রাজনীতির চর্চার যে জায়গাটা বিএনপির, সেটা যদি ভালো না থাকে, গণতান্ত্রিক রাজনৈতিক প্রাচীনতম সংগঠন হিসাবে দেশের জন্য, রাজনীতির জন্য আওয়ামী লীগের এখানে কষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির এই বিপন্ন অবস্থা দেখে তারা কিছু আলোচনা সমালোচনা করতে পারেন যে রাজনৈতিকভাবে বিএনপিকে এমন দেউলিয়াপনা অবস্থায় পৌঁছাবে যেখানে তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বলতেছে যাদেরকে নেতা বানানো হচ্ছে তারা বিএনপি করে কিনা আমি জানি না, হান্নান সাহেব বলেছেন। গয়েশ্বর বাবু বলছেন যে যাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে এই পদ যদি ব্যবহার করাটা ফ্যাশন হয় তাহলে সেটা করুক। বিএনপির ৩৮ বছরের সঙ্গে জড়িত মোহন তিনি বলছেন গুড বাই বিএনপি, ৩৮ বছর ছিলাম, এই বিএনপি আর করার বিএনপি নেই। যেমন ভাবে বিএনপির দীর্ঘদিনের সঙ্গে সম্পৃক্ত থাকা সাদেক হোসেন সেলিম, তার যে দলীয় নেতা বদরুদ্দোজা চৌধুরী কিন্তু প্রকাশ্যে বলছিলেন যে এই বিএনপি আর সেই বিএনপি নেই। এখন কিন্তু এখন এই জায়গাটা কর্নেল ওলিও কিন্তু একই কথা বলছিলেন বিএনপি আর সেই বিএনপি নাই। কিন্তু সম্মেলনের পর আমরা ভেবেছিলাম যে বিএনপি তার সাংগঠনিক জায়গাটাকে আরো গ্রহণযোগ্য সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করায় কিনা। এখন তো আমার মনে হচ্ছে কর্নেল ওলি, বদরুদ্দোজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ তারা যে কথাটা বলছেন আওয়ামী লীগ সেই জায়গাটাকে ওন করেই বলছে যে বিএনপির মতো একটা প্রতিষ্ঠান এই দুরবস্থায় পৌঁছে গেল, এই জায়গায় বোধহয় আওয়ামী লীগের কষ্টটা। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রধান ভাই আমি আমাদের দর্শকরা যে বিষয়টি জানতে চাইছেন যে জাসদ কার্যত ২ ভাগ হয়ে যাওয়ার পর আপনারা কি আসলে আওয়ামী লীগের সাথে তার আওয়ামী লীগের সকল যে পলিসির সাথে এতদিন পর্যন্ত যে আমি কি বলবো যে সমর্থনমূলক ভাব বজায় রাখছিলেন সেটি কি আপনারা রাখবেন নাকি আপনারা আওয়ামী লীগের প্রতি একটু সমালোচনা মুখর হবেন? কে বেশি আসলে আওয়ামী লীগের প্রতি ঘনিষ্ঠ থাকবে সেটি একটু আমরা জানতে চাইবো। আমরা এটা ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রধান ভাই আসলে আওয়ামী লীগের সাথে আপনাদের যে মিল ঝিল দেখা গেছে এতদিন সেটি কি থাকবেই মানে নাকি আপনারা আলাদা রকম? আপনাকে এটা উত্তর দিতে গেলে একটু আমাকে প্রেক্ষিত বলতে হবে। আপনি জানেন যে ৭৫ সালে যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় আসার পর যখন দল গঠন করে তখন আমরা প্রেসিডেন্ট হন উনি, খুলনা জেল হত্যা নিয়ে আমরা ১০ দলীয় ঐক্যজোট গঠন করেছিলাম জাসদ, আওয়ামী লীগ সব বাকি দলগুলি। এবং সেই সময় আমাদের স্লোগান ছিল আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বৃহত্তর ঐক্য লাগবে। সে ঐক্যটা টেকে নাই। এরপরে ১৫ দলীয় জোট হলো এরশাদের সময়, সেটাও আপনি জানেন ভেঙে গেল, সেই এবং জাসদও ভাঙছে। সেই ধারাবাহিকতায় আমরা এখানটায় ১৪ দলীয় জোট গড়ে তুলছি। ফলে আমাদেরকে জোট ছাড়ার প্রশ্নে একটা বড় জোটটাকে আরো শক্তিশালী করে আমরা কাজ করছি। আমরা মনে করি জোটের মধ্যে শুধু কথার সন্ত্রাস না করে সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, যে নির্যাস, তাই না, সেটাকে ধারণ করে আমাদেরকে বাংলাদেশে কার্যকরীভাবে একটা মুক্তিদের পক্ষের ঐক্য গড়ে তুলতে হবে। আমরা জানি বিশেষ করে ব্যারিস্টার সাহেব আসনের জায়গাতে না বেগম খালেদা জিয়ার দল এই দেখবেন সাম্প্রতিককালে এই যে আপনার জাতীয় কথা বললেন, জামাত ত্যাগ করবেন না, উনি জাতীয় কথা বললেন, সংলাপ চাইলেন, তাই না, কিন্তু ঘরের মধ্যে বুঝে একটা জনমনে একটা সন্দেহ তৈরি করলেন। কিন্তু প্রধান ভাই আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে ঠিক একই ধরনের কথা যে জাসদ, যে হাসানুল হকের নেতৃত্বে যে জাসদ আছে তিনি তার প্রায় একই ধরনের কথা বলেছেন। তার মানে আপনাদের মধ্যে আসলে সংকটটা শুধুমাত্র পদ পদবি কে সাধারণ সম্পাদক থাকবেন সেটি নিয়ে না, মানে দল বা আদর্শ নিয়ে কোনো রকম সমস্যা নাই। আমি বলেছি কথা সন্ত্রাস শুধু নয়, জি আমরা একটা কার্যকরী করছি। আমরা মনে করি আওয়ামী লীগ সহ যে দলগুলি আছে আমাদের এখানটা একটা যুক্ত ফ্রন্টীয় চর্চা হওয়া উচিত দলের মধ্যে, আপনার জবাব দিতে হওয়া উচিত। আমরা জানি আওয়ামী লীগ বড় দল, ধরেন 99% আওয়ামী লীগ, হ্যাঁ, আমরা ধরেন 1 পয়সা বাকি দলগুলি, কিন্তু সেটারও একটা প্রপার যে রাজনৈতিক চর্চার জায়গাটা এখনো তৈরি হয়নি। আমরা সেটা আশা করি। আমরা দলগতভাবে হাসানুল নেতৃত্বে যখন উনি মন্ত্রিত্বই করেছেন, দলের রাজনীতিটা করেননি। আমাদের দলের নিজস্ব প্রোগ্রাম আছে, আমাদের লোকাল গভর্নমেন্ট নিয়ে, আমাদের বিচার বিভাগ নিয়ে, আমাদের স্বচ্ছতা নিয়ে প্রোগ্রাম আছে আমাদের, আমরা সেই কাজগুলি করি নাই। ফলে সেগুলি বিষয়েও আমাদের সঙ্গে ওনার বিরোধ আছে। তবে আমরা যেহেতু এখানটায় বাংলাদেশে খালেদা জিয়ার নেতৃত্বে জঙ্গিবাদী শক্তির আর সংহতকরণ আছে, সেই কারণে আমরা চাই নাই যে আমাদের দলে বিভক্ত হোক, কিন্তু উনি তারপরেও করেছেন ওনার নিজস্ব স্বার্থ। কিন্তু আপনারা 14 দলের সঙ্গে একসঙ্গে থাকতে চান। সেলিম ভাই, আপনারা সদরে বিএনপিতে ফিরছেন, এ নিয়ে একাধিক প্রতিবেদন একাধিক গণমাধ্যমে আসছে বছরের শুরুর দিকে, শেষ পর্যন্ত কি হলো? আপনারা কি ফিরতে চান?
বা আপনারা কি ফিরবেন যে বৃহত্তর ঐক্যের কথা আদর্শগত কারণে প্রধান ভাই বলছিলেন? এই ব্যাপারে আসলে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি প্রধান ভাই একটা কথা বলতে চাই। প্রধান ভাই বলছে 75 সালে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছে, এখন উনি কিভাবে ভুলে গেছেন 75 সালে ক্ষমতায় এসেছেন খন্দকার মোস্তাক আহমেদ, এবং পরবর্তীকালে 7 নভেম্বর ঘটনা প্রভার সমস্ত দায় দায়িত্ব ওনাদের। এখন কথা হলো যে মানে বেগম জিয়াকে প্রায় জামাতের কারণে মানে যে দোষারোপটা করা হচ্ছে, আমি মনে করি 1971 সালে জামাত যে দোষী এবং জামাতের যে শাস্তি হয়েছে 72 থেকে 75 পর্যন্ত সদ্য স্বাধীন একটি দেশে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার জন্য ঈদের জামাতে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে জনপ্রতিনিধি হত্যা করার জন্য বাংলার মাটিতে এক সময় তাদেরও আমরা বিচার করব। এটা আর এই জাতীয় ঐক্যের ব্যাপার যেটা হচ্ছে, জাতীয় ঐক্য বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর এবং আপনার হতচকিত হওয়ার মতো একটি ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের রাজনৈতিক কূটকৌশল, কোনো রাজনৈতিক বক্তব্য ছাড়াই একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন। জাতীয় ঐক্যর ব্যাপারটাই এরকম, জাতীয় ঐক্য হলে প্রধান দুটি দলের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে জাতীয় ঐক্য হবে না। আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপিকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হলে এটাকে জাতীয় ঐক্য বলা যাবে না। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক শক্তি এক হলো, এটাকে জাতীয় ঐক্য হবে না। দুটি রাজনৈতিক দল, প্রধান দুটি রাজনৈতিক দল এক জায়গায় বসে জাতিকে একটা মেসেজ দেওয়া দরকার ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পারিনি। আমরা আমাদের অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা আমাদের অবস্থান থেকে আপনি একটু বলেন যে ধরেন জঙ্গিবাদের সাথে তো আওয়ামী লীগ বিএনপি কেউই জড়িত না। জি। তো আওয়ামী লীগ আর বিএনপি তো এই ক্ষেত্রে প্রতিপক্ষও না। জি। তো তারা যদি প্রতিপক্ষ না হন, তাদের ঐক্য একতাটা কেন তো দরকার? না, আমরা মনে করেছিলাম যে এই যে একটা জঙ্গিবাদের যে উত্থানটা এবং মেধাবী ছাত্ররা যেখানে বিপথে গিয়ে আপনার যে হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং নিজেরা মানে যেটা জীবন দিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে সমস্ত জাতি যদি একটা মেসেজ দিতে চেয়েছিলাম আমরা। কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ তার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেই, বিএনপি তার নেতৃত্বে জঙ্গিবাদের, বাংলাদেশের দুটো রাজনৈতিক দল দুটো ধারায় বিভক্ত। এর পাশাপাশি আমরা ঐক্য চেয়েছিলাম। আমরা কিন্তু এখন ঐক্যের ব্যাপারে আর খুব বেশি আশাবাদী না, অথবা আমরা ঐক্যের ব্যাপারে তেমন কোনো কাউকে আমরা চাই না যারা আপনার এটার অনুবাদ কি আমরা এরকম বলতে যে বিএনপি আপনাদের খুব বেশি পাত্তা দিচ্ছে না? না না না, বিএনপি আমাদেরকে, আমরা বিএনপির সাথে অবশ্যই আছি 20 দূর। আমি বলছি আমাদের বাইরে অন্য যারা আছেন, যারা বার্গেনিং করার জন্য, নিজের দাম বাড়ানোর জন্য, অথবা গাছেরটা খান মানে এবং তলারটা কুড়াতে চান, অথবা অযাচিত ভাবে উপদেশ দেন, তাদের সাথে কোনো ঐক্য হোক আমরা অন্তত এটা চাই না। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আমরা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে আছি। আমরা আপনার বিএনপির সাথে জোটের সাথে আছি। বিএনপির সাথে ঐক্যত্রিত হওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো প্রস্তাব নেই। প্রস্তাব যদি কখনো আসে, অথবা রাজনীতিতে শেষ কথা কিছু বলতে কিছু নাই, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যদি আজকে আওয়ামী লীগের মানে সাথে থাকতে পারে, ভবিষ্যতে অনেক কিছুই করতে পারে। যেমন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলছিলেন, সেরকম ভাবে গত কয়েক বছর আন্দোলন সংগ্রামের কথা যদি জিজ্ঞেস করি, কায়সার কামাল যে স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার আত্মসমালোচনা করেছেন, হুঁশিয়ারি করেছেন, প্রায় আমরা গয়েশ্বর চন্দ্র রায়ের মুখেও সমালোচনা শুনেছি বিএনপির। সেই সমালোচনার ক্ষেত্রে সেই সমালোচনার ব্যর্থতার দায় কি শুধু আব্দুল নোমান, শামীমুর রহমানের কাছেই গেল? আমরা তো দলে বড় কোনো পরিবর্তন দেখলাম না, আর সবই তো প্রেডিক্টেবলই ছিল। আপনার কাছে কি মনে হয়েছে? ঠিক আছে, আপনার কথাটা, এটা দুইজনের রেফারেন্স দিয়ে বলেছেন, কবে বলেছেন আমার ঠিক খেয়াল নেই। তবে এর আগে আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রধান ভাই ওনার জ্ঞাতার্থে সবাইকে একটু, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবেই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, অতএব অবৈধভাবে এসেছিলেন, এইটা আমরা মানতে রাজি না। গঠনতান্ত্রিকভাবে কি আসলে আপনি আপনি যদি আমরা সেই বিতর্কে যদি যেতে চাই, আমরা সেটা মানে এটা টেকনিক্যাল কারিগরি বিতর্কে একটা হইতে পারে, কিন্তু ৭৫ পরের থেকে আপনি ঘটনা প্রবাহ দেখেন। কিন্তু আপনি সর্বোচ্চ আদালতের একজন বিশিষ্ট আইনজীবী, আপনি নিশ্চয়ই জানেন যে তার এই ক্ষমতা গ্রহণটাকে আসলে আদালতের পক্ষ থেকে তাকে এটি অবৈধ ক্ষমতা গ্রহণ বলা হয়েছিল। সেটাকে আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা। এটা রাজনৈতিক বিষয়। আমাদের তো আদালতের কথা না না, আমাদের প্রবণতা হচ্ছে কি রাজনৈতিক বিষয় আদালতে চলে যায়। রাজনৈতিক বিষয় রাজনৈতিক ভাবে ফয়সালা হওয়া উচিত। যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে দেখেন, প্রথম আলো তখন সময়ে 2013-এ বলেছিল জরিপের মাধ্যমে যে 95% মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু যে সময় ত্রয়োদশ সংশোধনী বলে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল, তখনও তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করা সম্ভব হয় নাই। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দায়িত্ব নিতে হয়েছিল প্রধান উপদেশ, আপনার নিশ্চয়ই মনে থাকবে। নিশ্চয়ই মনে আছে। সেইটা থাকা না থাকা আসলে কোনো কিছু মিন করে না। তখন বিধানটা ছিল কাউকে যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে। সেটা তো আমরা কেউ বিশ্বাস করি নাই যে কাউকে পাওয়া যায় নাই। আমরা মনে করেছি যে আপনারা ইয়াজউদ্দিন আহমেদকে যে বিশ্বাস করেনি তার ব্যক্তিগত বিষয়। আমরা কনস্টিটিউশনটা ফলো হয়েছে কিনা সেটা মুখ্য বিষয়। তবে যেটা বলবো যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক ভাবে ফয়সালা হওয়া উচিত। যেমন আদালতে চলে যায়, এটা ইজ নট এ গুড প্র্যাকটিস, আই উড রাদার সে।
ধরেন আপনার ইংল্যান্ড বা আমেরিকায় দেখেন পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যালি সেটেলড। হ্যাঁ, যদি ইলেকশন নিয়ে ডিসপিউট হয় সেই ক্ষেত্রে আদালতে যেতে পারেন। যাই হোক, যে প্রসঙ্গে আসছি সেই প্রসঙ্গে বলি আমরা। দেখেন, বিএনপির আজকে কমিটি হয়েছে, সেই বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। লাস্ট আওয়ামী লীগের কাউন্সিলের পরে তোফায়েল আহমেদ সাহেব, আমির হোসেন আমর সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত, মরহুম আব্দুর রাজ্জাক, ওনাদেরকে উপদেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আমার স্পষ্ট মনে আছে এটিএন নিউজে মুন্নি সাহার একটা এক্সক্লুসিভ প্রোগ্রামে তোফায়েল সাহেব অন ইয়ারে কষ্ট করে কেঁদেছিলেন। আজকে উনি মন্ত্রী। তো রাজনীতি এটা স্ট্যাটিক না, অলওয়েজ চলমান। আব্দুর রহমান বিশ্বাস, আমি দুঃখিত, অ্যাডভোকেট আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি, উনি কি কখনো আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিলেন? আজকে দেখেন সরকারের অনেক মন্ত্রী আছে, কে কোন পদে ছিলেন। আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে রাজনীতিটা একটা চলমান প্রক্রিয়া। সেই ক্ষেত্রে কে কখন কতটুক পেল সেটা বিবেচনা না করে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করে যাব। নোমান সাহেবের কথা বলেছেন, উনি বিএনপির জন্মলগ্ন থেকে আছেন, দল থেকে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন। ভবিষ্যতে উনি আরো অনেক কিছু হতে পারেন, আরো সম্মানিত হতে পারেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা কর্মী স্ব জায়গা থেকে মূল্যায়িত হচ্ছে। হ্যাঁ, কখনো কারো ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভটা বিক্ষোভ না। আমাদের চেয়ারপারসন সবাইকে বলেছেন যে হ্যাঁ, এটা থাকতে পারে, আস্তে আস্তে এটা আমরা সলিউশন নিজেদেরটা নিজেরা করে নিব। তবে একটা জিনিস আমি খুব আশ্চর্য হই, সেটা হলো বিএনপির কমিটি আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা এত কেন যে এই হয়েছে সেই হয়েছে ডিসাইডেড বাই দ্য বিএনপি অ্যাক্টিভিস্ট রাদার দ্যান আওয়ামী লীগ। আমি একটু রেজা ভাইকে এই প্রশ্নটারই ধারাবাহিকতা জিজ্ঞেস করতে চাই যে প্রথমে আমি এটা অবশ্য আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এত কেন মনে হচ্ছে বিএনপির কমিটিটা নিয়ে একটু বেশি আলোচনা করছে আওয়ামী লীগ, আপনার কাছে কি মনে হয়? খুব পরিষ্কার কথা আমি পূর্বেও বলেছি, বাংলাদেশের রাজনীতিতে যে সকল রাজনৈতিক দলগুলি রাজনীতি চর্চা করছে এর ভিতর ৬৮ বছরের পুরানো রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সর্বত্র স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার মূল নেতৃত্বে তারা বাংলাদেশে চায় গণতান্ত্রিক রাজনীতি চর্চা হতে হলে সে দেশে আরো রাজনৈতিক দল দরকার। সেই আরো রাজনৈতিক দলের ভিতর বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপি তার রাজনৈতিক পলিসিতে বারবার ভুল করতে করতে যখন বিভিন্নভাবে বিপথে চলে যাচ্ছে, এটা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছে যে বড় একটা রাজনৈতিক দল না থাকলে রাজনীতি চর্চা হবে না। আমরা তো বেশিরভাগ জায়গায় দেখছি যে বিএনপি ছাড়াই তো মানে আওয়ামী লীগ বেশি কমফোর্টেবল পার্লামেন্টে বাইরে। কখনো বিএনপি ছাড়া কমফোর্টেবল না। আওয়ামী লীগ মনে করে বিএনপি যদি রাজনীতির স্বাভাবিক গতি থেকে বিপথে চলে যায়, সেই জায়গাটায় বিএনপি যদি এগিয়ে না আসে, আওয়ামী লীগ তো তাদেরকে পালকিত করে বা জোর করে নিয়ে আসার মতো অবস্থান নাই, এই জন্য কমফোর্ট ফিল করে না। আওয়ামী লীগ কিন্তু বারবার বলে বিএনপিকে মূল রাজনীতির স্রোতে ফিরে আসার জন্য, যুদ্ধ অপরাধীদের ত্যাগ করার জন্য, স্বৈরাচারী চিন্তা চেতনা পরিহার করার জন্য, দেশ ধ্বংসের রাজনৈতিক পরিকল্পনার যে রাজনৈতিক আন্দোলনের প্রোগ্রাম সেইগুলোর থেকে ফিরে আসার জন্য। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ছাড়া কমফোর্ট ফিল করে, এইটা ঠিক নয়। বিএনপি ছাড়া কমফোর্ট ফিল করে মানে আওয়ামী লীগ তো বিএনপিকে এক ধরনের রাইট অফই করে দিয়েছে। বিএনপি নিজেই যদি অন্ধগলিতে চলে যায়, আওয়ামী লীগ জোর করে তাদেরকে ফিরে, যেমন বিএনপির মহাক্রান্তিকালে তাদের কাণ্ডার হিসাবে। আপনি যেহেতু অলংকারিক কথা বলছেন সেটা বলি, বিএনপি যখন অন্ধগলিতে যায় আওয়ামী লীগ কি করে? মানে অন্ধকারের ওদিকে পথ দেখায়, লাইট দেখায়? না, পথ দেখায় না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিতর সৃষ্টি, বিএনপি কে বারবার আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধ বিরোধী লোকদের বাদ দিয়ে তোমরা স্বচ্ছ রাজনীতিতে আসো। এটা কি ওরকমই থাক, আওয়ামী লীগের তো সুবিধা যাতে না। আওয়ামী লীগের সুবিধা না, আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বী থাকুক, রাজনৈতিক চর্চা হোক। আমি যেটা বলছিলাম খালেদ মহিউদ্দিন, যে মহাদুর্দিনের কাণ্ডারি হিসাবে প্রফেসর এমাজউদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, তারা বিএনপিকে বারবার আহ্বান জানিয়েছেন বিএনপির বুদ্ধিজীবীরা যেদের পরিত্যাগ করা হোক। বিএনপি এখন তাদেরকেই বয়কট করে। আওয়ামী লীগ পন্থী অনেক বুদ্ধিজীবী বারবার আহ্বান জানিয়েছেন যে জামাতকে নিষিদ্ধ করা হোক, সেটিও তো রাজনৈতিক ফায়দার জন্য আওয়ামী লীগ করছে না। বিভিন্ন মার্চ ডিসেম্বর নিষিদ্ধের জায়গাটা একটা জায়গা, নিষিদ্ধের জায়গাটা যে আহ্বান জানাচ্ছে সেটা প্রক্রিয়ার ভিতরে। আমাদের মাননীয় আইনমন্ত্রী কিন্তু ভেরি রিসেন্টলি বলছেন যে নেক্সট পার্লামেন্টে নিষিদ্ধ করার বিল আসছে। এরকম নেক্সট পার্লামেন্ট অনেকগুলি দেখেছি আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব নাজমুল হক প্রধান, আপনি এটিকে কিভাবে দেখেন যে জামাতকে নিষিদ্ধ করার কথা, ছেড়ে দেওয়ার কথা বিএনপিকে বারবার আওয়ামী লীগ আহ্বান জানাচ্ছে, কিন্তু নিষিদ্ধ করার উদ্যোগটি একটা বিষয় এমনি বলেন নেই আপনার। প্রথমে
আমাকে সেলিম সাহেবের কথা উত্তর দিতে হবে। উনি 72 থেকে 75-এর যারা বাংলাদেশে বিশৃঙ্খলা করছে এদের বিচার করার কথা বলছেন। যারা মুক্তিযুদ্ধের 71-এর হত্যাকাণ্ডের বিচার যারা সমর্থন করে না তাদের মুখে এই কথা শোভা পায় না। এটাকে আড়াল করার একটা প্রচেষ্টা। ফলে আমি অনুরোধ করবো এই ধরনের কথা না বলার জন্য। আর যদি সাহস থাকে তাহলে ওইটাও বলেন, এটা বলে মাঠে দাঁড়ান। আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ এটাকে ওয়েলকাম করবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বললেন, কি বিষয়টা যেন বললেন? আমি বললাম যে জামায়াতের প্রসঙ্গে জামায়াতের প্রশ্ন। আপনি দেখবেন এখানটায় অলরেডি বাংলাদেশের দুটা স্থানীয় নির্বাচন হয়ে গেছে। একটা হচ্ছে পৌরসভা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন এবং একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবং দুটা নির্বাচনেই আপনার ওই দাঁড়িপাল্লা মার্কাটি নেই, সে তো নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে বলে নিষিদ্ধ করে, তাই না? তাহলে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচন করার ক্ষেত্রে মার্কা নিষিদ্ধ হয়ে গেছে। এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ার বিষয়টি আছে। এই তো বিষয়টা আপনার এখানটায় বিএনপির আকাঙ্ক্ষাটা কি? ওনারা জোটে রাখবেন আর বলবেন কথা প্রসঙ্গে, তারা নিষিদ্ধ করে না কেন? নিষিদ্ধ তো করেই দিছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন যেহেতু নিষিদ্ধ করছে, নির্বাচন করতে পারবে না দল, যে দলটা নির্বাচন করতে পারবে না, মানে নিষিদ্ধ করতে যে দলটা নির্বাচন করতে পারবে না সেই দলটার সঙ্গে জোট রাখবো না, এই সিদ্ধান্ত নিতে পারে না কেন? না ঠিক আছে, বাকিটা তো পরের সিদ্ধান্ত। ঠিক আছে, সেই দলটার সঙ্গে যেই দলটা রাজনীতি নির্বাচন করার কোনো অধিকার নাই সেই দলটা সঙ্গে প্রধান ভাই বিএনপি কি করলো না করলো সেটা আলাদা কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে না কেন সেটা? যেহেতু বলছেন আপনাদের কথা ওনাদের কথা না, বৃহৎ একটা শক্তি বিএনপি, তার নিয়ে কমিটি নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? সেই কথাটা আসবে না, বৃহৎ শক্তি কালকে ক্ষমতার প্রশ্ন দিতেছে আমার ব্যারিস্টার ভাই যে নেক্সট ক্ষমতায় আসতেছি আমরা, তাই না? কিন্তু আওয়ামী লীগ কেন এখন আসেন আপনি, না না এখন আসেন আপনি, এটা হচ্ছে ভেরি মাচ ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক্যালি। আপনি খেয়াল করবেন মানে রণনীতিগতভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে জামাতকে টিকিয়ে রাখার কোনো রাস্তা খোলা নাই এখন ডিসিশনটার ক্ষেত্রে। এটা সামনে নির্বাচন আসুক, আপনার জাতীয় ঐক্যের কথা হচ্ছে সে সমস্ত ফোর্সগুলি, আপনি বিএনপির মধ্যে যত লোক কথা বলছে বিএনপির মধ্য থেকে, আপনার জাফরুল্লাহ সহ ডক্টর মাজিউদ্দিন সহ, তাই না? এই কথাগুলো আরো প্রকাশিত হোক, আরো স্পষ্ট হোক। আমার বিশ্বাস এই বিষয়ে মানে আওয়ামী লীগ রাজনীতি ফায়দা নিতে চাচ্ছে। সেলিম আপনি কি মনে করেন? দেখুন, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের দলের অবস্থান অত্যন্ত স্পষ্ট। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল উলি আহমেদ বিক্রম তিনি বলেছেন যে 71 সালের অপরাধের জন্য যুদ্ধ অপরাধী যেমন বিচার করা হচ্ছে, তেমনি ভাবে 72 থেকে 75 পর্যন্ত তারা বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ভবিষ্যতে তাদের বিচার করা হবে। মানে দুই বিচারকে, একটা বিচারকে সমর্থন করে কিন্তু আরেকটা বিচারের কথা বলেছে। এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আর জামাতকে কেন নিষিদ্ধ করা হবে? নিষিদ্ধ যদি এই কারণে, মানে আমরা দাবি করি যে জামাত একটি জঙ্গি সংগঠন অথবা জঙ্গি পৃষ্ঠপোষকতা অথবা তারা দেশের সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, তাহলে তো জামাতকে নিষিদ্ধ করে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে তাদের অবস্থান থাকা দরকার জেলের মধ্যে। তারা তো মানে এখানে জনসমক্ষে বিচরণ করার কথা না। আওয়ামী লীগ এটা রাজনৈতিক ফায়দা জন্যই কিন্তু বলা হচ্ছে যে আপনার জামাতকে সঙ্গ ত্যাগ করার জন্য। যেই জামাতকে সঙ্গ ত্যাগ করার ব্যাপারটা আসবে, আমরা তো আওয়ামী লীগ থেকে এই নিশ্চয়তা চাচ্ছি যে জামাতকে সঙ্গ ত্যাগ করার পরে জামাতকে আওয়ামী লীগ গ্রহণ করবে না, এই নিশ্চয়তা আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই পাওয়া যায় না। এই সন্দেহটা কেন? অবশ্যই সঙ্গত কারণ আছে। জামাতকে আগামী মনে হয় যে ধরেন জামায়াতের প্রসঙ্গে আওয়ামী লীগ এত কথা বলে যদি জামায়াতকে আওয়ামী লীগ নেয় তার রাজনীতি কি থাকবে? জামাতকে আওয়ামী লীগ নিতে হবে না, জামাতকে আওয়ামী লীগ ব্যবহার করবে। জামাত এমন একটি রাজনৈতিক দল, যখন মানে বিএনপি ছেড়ে দিলে জামাত না, জামাত এমন একটি রাজনৈতিক দল, একটা অপরিপক্ষ দোষহীন একটা রাজনৈতিক দল, সবসময় শ্রুতির বিপরীতে অবস্থান করে একটা রাজনৈতিক দল। ভবিষ্যতে যেমন 96 সালে জামাত আওয়ামী লীগ দ্বারা ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে আরেকটি যখন নির্বাচন হবে, ওই নির্বাচনে গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য জামাতের স্বনামে হোক অথবা অন্য কোনো নামে হোক, জামাতকে কিন্তু আপনার ফরমালিন দিয়ে আওয়ামী লীগ টিকিয়ে রেখে কিন্তু আরেকটি প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করার জন্য এই সরকার। তাহলে বিএনপি জামাতকে রাখা কি বিএনপির জন্য লাভজনক হচ্ছে? আমরা লাভজনক, আমরা বারবার বলতেছি যে বিএনপির সাথে জামাতের যে ঐক্যটা, সেটা মানে আওয়ামী লীগের ব্যাপারটা থাক, বিএনপির জন্য কি লাভজনক হচ্ছে? না, বিএনপির জন্য লাভজনক হচ্ছে এটা আমার মনে করার কোনো কারণ নাই। আমি মনে করি যে জামাত অদূরদর্শী একটি রাজনৈতিক দল। 2008 সালে যে নির্বাচন বিএনপি বর্জন করার কথা ছিল, জামাতের চাপে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আবার 2014 সালে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার দরকার ছিল, জামাতের চাপে সেটা বর্জন করেছে। জামাত 12-13 সালে অকারণে হঠাৎ করে বাংলাদেশে পুলিশের উপর আক্রমণ, আমরা টেলিভিশন, এগুলো আমাদের কাছে ভালো লাগেনি। আমরা তখনও পছন্দ করিনি, এখনো পছন্দ করি নাই, করছি না, ভবিষ্যতে আমরা এটা পছন্দ করছি না। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বেরিয়েছে কায়সার কামাল। আপনাকে জানতে চাইবো যে জামায়াতকে এত বন্ধু ভাবার বিএনপির মানে বাধ্যবাধকতাটা কি, এবং জামাত আসলে বিএনপিকে কি যোগ করে? রাজা ভাই, আমি আপনার কাছেও এটি জানতে চাইবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে বেরিয়েছে কায়সার কামাল। বিএনপির রাজনীতিতে জামায়াতে ইসলামী আসলে কতটা গুরুত্বপূর্ণ? ভিতরের বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা, বিএনপির শরিক দলের বিভিন্ন লোকরা অস্বস্তি থাকার পরও বিএনপি তাদেরকে আঁকড়ে ধরেই আছে, আশা করে আছে সরকার কবে তাকে নিষিদ্ধ করবে। আসলে বিষয়টা, জামাতের বিষয়টা, এটা শুধু বিএনপির আঁকড়ে ধরে থাকার বিষয় না। আমরা যদি একটু ব্যাকে চলে যাই, ধরেন 86-এর
এরশাদ, স্বৈরাচারী এরশাদের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত অংশগ্রহণ করেছিল 86-এ। 91-এ বিএনপি পার্লামেন্টে আসার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে জাস্টিস বদরুল হায়দার চৌধুরী সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন আজকের প্রধানমন্ত্রী কিন্তু গোলাম আজমের বাসায় গিয়ে, গোলাম আজমের বাসায় প্রধানমন্ত্রী যান নাই, বদরুল হায়দার চৌধুরী গিয়েছিলেন। বদরুল হায়দার, সেটাই ওনার মনোনীত প্রার্থী, জি, বদরুল গিয়ে হায়দার দোয়া চৌধুরী। নিয়েছিলেন। তারপরে আসেন 96-এ বিএনপির এগেনস্টে আওয়ামী লীগ এবং জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। 2001-এ এসে 4 দলীয় ঐক্যজোট হয়েছে এবং পরবর্তীতে এখন 20 দলীয় ঐক্যজোট। তো আমরা যদি 86 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকতাটা দেখি, আসলে কি আওয়ামী লীগের সাথেই জামায়াতের সখ্যটা বেশি। আর এখন বর্তমান বাস্তবতায় যদি জামাত যে অবস্থানে আছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরই উচিত রোলটা প্লে করা, জামাতকে নিষিদ্ধ করা আইনের মাধ্যমে। নির্বাচন কমিশন প্রতীক দিচ্ছে না, তো জামাতকে নিষিদ্ধ করতে তো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পাওয়ারই আছে, সেই ক্ষেত্রে সেটা করতেই পারে। জামাত যতদিন না পর্যন্ত নিষিদ্ধ একটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার থাকে সেটা বিএনপির উপকার করছে কিনা জামাত ইসলামী, সেইটা সময় নির্ধারিত হবে, উপকার অথবা ক্ষতি যে আপনি বিএনপির উপকার সেটা সময় বলে দিবে। রেজা ভাই, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যদি জামাতকে না ছাড়ে তাহলে কি জামাত কোনোদিন নিষিদ্ধ হবে না, মানে আওয়ামী লীগ এই রাজনৈতিক ফায়দাটা নিতেই থাকবে? দেখুন, একটা প্রচলিত কথা আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরে নাই। বারবার রিপিটেডলি আওয়ামী লীগের ঘাড়ের উপর জামাত প্রসঙ্গটা আসায় মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদি, কামারুজ্জামান, কাদের মোল্লাকে সারা দুনিয়ার পাওয়ারফুল লোকদের প্রেসারের পরেও, শেখ হাসিনার নেতৃত্বে তাদের বিচার করে ফাঁসি দেওয়ার পরও জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো লিঙ্ক বা কোনো সম্পর্ক আছে, এটা যদি কেউ প্রমাণের চেষ্টা করে, এটা বালুখিল্য একটা বিষয় ছাড়া আর কিছু হয়ে দাঁড়াবে না। হয়তো ওদের সাথে প্রবলেম ছিল, এখন প্রবলেম শেষ, জামাত ইসলামের সাথে একটা নতুন ঐক্য হবে। না, জামাতের সঙ্গে কোনোদিন আওয়ামী লীগের ঐক্য ছিল না, কোনোদিন আওয়ামী লীগের ঐক্য হবে কিন্তু না। এই নিশ্চয়তা তো সেলিম ভাই পাচ্ছেন না। সেলিম ভাইরা পাচ্ছেন না অন্য দৃষ্টিকোণ থেকে। সেলিম ভাই যিনি নেতা, দলের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি, তার যে বক্তব্যটা বিএনপিতে বেরোয় যাওয়ার পরে জামাত কিভাবে ধ্বংস করে দিচ্ছে বিএনপিকে, সেই জায়গা থেকে কিন্তু কর্নেল অলি বলেন নাই যে আমি ভুল বলছিলাম। জামাতের মতো একটা বর্বর রাজনৈতিক দল যারা মানুষকে ধ্বংস করার চেষ্টায়, সেই জায়গা সেলিম ভাইয়ের দলের মূল যে স্পিরিটের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওনাকে এখনো সরেননি, এটা অফিসিয়াল কথা না। আওয়ামী লীগ কিন্তু বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক ছিন্ন হলো কি হলো না, সেই জায়গা থেকে আওয়ামী লীগের বেনিফিটের জায়গা না। আওয়ামী লীগ মনে করে নতুন কোন রাজনৈতিক দলও যদি কালকে নতুন করে কেউ রচনা করেন, সেটা রাজনীতি করার তার অধিকার থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সেকুলার রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত হানছে, যারা যুদ্ধ অপরাধের বিচার করেছে, আওয়ামী লীগ তাদের সঙ্গে কখনো সমঝোতা করে না। এটা প্রমাণ করেছে এই কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদিদের, জন কেরি, বান কি মুনদের অনুরোধকে চ্যালেঞ্জ করার পর শেখ হাসিনা প্রমাণ করছে যে কোন রকম ন্যূনতম ছাড়। কিন্তু আদালতের নির্দেশনা, সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বে, আমাদের সংবিধানে 38 অনুচ্ছেদ থাকা সত্ত্বে, যাদেরকে আপনারা জঙ্গি, বর্বর, সন্ত্রাসী যা সংগঠন বলছেন, তাদেরকে নিষিদ্ধ তো নির্বাহী আদেশে থাকা সম্ভব। এখন দেখুন একটা জিনিস, জি, তাদের রেজিস্ট্রেশন নাই, আইন অনুযায়ী একটা রাজনৈতিক দলের মুখ্য জায়গা থেকে নির্বাচন করা, সে জায়গা আদালতের আদেশ শেষ হয়ে গেছে। তারপর তারা একটা অ্যাপিল করেছেন, অ্যাপিল কিন্তু স্টিল পেন্ডিং বিফোর দি অ্যাপিলেট ডিভিশন। এখন ইন সিজন ম্যাটারে তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। রেজা ভাই, এই সময়ের ব্যাপারে কথাটি আমি অনেকদিন ধরে শুনে আসতেছি, কিন্তু আপনি কি আমাকে যদি আপনি সন্ত্রাসী সংগঠন বলেন, জঙ্গি সংগঠন বলেন, বর্বর সংগঠন বলেন, আদালতের রায়ে আমেরিকার রেকর্ডে তারা বলছে এটা জঙ্গি সংগঠন, সন্ত্রাস সংগঠন, সেই জঙ্গি সন্ত্রাসী যদি আমি আজকে হই, আপনি কি আমাকে আজকে একটা সংগঠন চালাতে দিবেন? তাহলে আপনি হিজবুত তাহরির কেন নিষিদ্ধ করলেন? আপনি আজকে শত শত সংগঠন কেন নিষিদ্ধ করলেন? কোন ওদের ব্যাপারটা কিন্তু আদালতে পেন্ডিং আছে এবং ওদের তো আদালতে যেতেই হয় না। তাহরিকে নিয়ে কিন্তু রেজিস্ট্রেশন, অন্যান্য ব্যাপার নিয়ে ইলেকশন কমিশন, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং একটা ম্যাটার না। কিন্তু একটা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য তো 38 যথেষ্ট, মানে এটা তো আপনার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত, কিন্তু একটা জায়গায় লক্ষ্য করেন, জামাতের অপরাধমূলক কর্মকাণ্ডের যে বিচার, যে সাহসের সঙ্গে আওয়ামী লীগ বিচার করছে, তার জন্য আওয়ামী লীগ অভিনন্দন পাবে। কোনো সংশয় আওয়ামী লীগ নিয়ে থাকতে পারে? এই গত 2-3 বছর ধরে একটু সংশয় হচ্ছে, মানে সেলিম ভাইরা, আমার সংশয় আগে ছিল না, সেলিম ভাইদের কথায় আমার একটু সন্দেহ হচ্ছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো মরে নাই, এরপরে আপনাদের সংশয় যে রোলটা আওয়ামী লীগ প্লে করেছে তাদের বিচারের মধ্যে, আওয়ামী লীগ যে রোলটা প্লে করেছে তার চেয়ে বেশি আওয়ামী লীগ রাজনীতি ফায়দা পেতে চাইছে কিনা আপনি দেখেন। বারবার বিএনপি কে রাজনীতি, বিএনপির সঙ্গে জামাতকে ব্রেক। আমি বলছি যদি জামাত বাংলাদেশের রাজনীতি করে, জামাত যে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি সহায়ক হবে না, কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিবে না, এই জন্য জামাত আওয়ামী লীগের পলিটিক্স নামটা বদলায়
হবে না করে দেন। না না, নাম বদলাইলে ওদের মৌলিক যে জায়গাটা, ওদের স্পিরিটটা, ও যদি জামাত ইসলাম বাদ দিয়ে কালকে বলে অন্য কোনো নামে আসে, সমকাল একটা নিউজ আসছিল, তাতেও কোনোদিন আওয়ামী লীগ করা ছেড়ে দেবে যে আমাদের নেতাদের ফাঁসি দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে কোনোদিন আওয়ামী লীগের স্পিরিট এখন কি আর এমন আলাদা? আওয়ামী লীগের স্পিরিটটা এখনো মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ যে কনসেপ্টটা, সেই জায়গাটাকে আওয়ামী লীগ ধারণ করে, সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। ৪৪ বছরের রাজনীতির পরে আওয়ামী লীগ বিচার করে কিন্তু সেটা প্রমাণ করে না, সেই ব্যাপারটা সেটা প্রমাণ করেছে। কিন্তু প্রথমে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে চার নীতি সেটা একটা বিষয় বলি, আমরা দেশটাকে চাইছিলাম, মুক্তিযুদ্ধটা হয়েছিল আমরা একটা ফুলের বাগান চাইছিলাম, আর পাকিস্তান ছিল গোলাপ ফুলের বাগান, মুসলমানদের আবার এই যে ফুলের বাগান চেয়েছিলাম অসাম্প্রদায়িক রাষ্ট্রতে না, সেই চেতনাটাই বাস্তবায়ন করার জন্য এখানে বৃহত্তর মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্য হয়েছে। আমরা আরো ঐক্য চাই, এবং আমরা মনে করি বিএনপি সেই চেতনা নিয়ে, ইনারাও কর্নেল সাহেব বীর মুক্তিযোদ্ধা এই চেতনা নিয়ে বঙ্গবন্ধুরা নাজমুল বলছে যে আমি শেখ হাসিনার সঙ্গে আছি, তাই না? আমি জানি, আশা করছি এনারাও সেই চেতনা নিয়ে এগিয়ে আসে। আমার ধারণা বাংলাদেশটা মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল সেই দেশটা একটা ফুলের বাগানের মতো বাংলাদেশটা হোক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। সেলিম ভাই কি মনে করছেন? আমরা তো অবশ্যই মনে করি যে বাংলাদেশ এখন যে সংকটের মধ্যে আছে, এই যে আপনার ভয়াবহ একটা সংকটের মধ্যে আছে, সমস্ত স্কুলগুলো এখন পর্যন্ত বন্ধ, কিন্তু বুঝছেন আপনার বিনিয়োগ ছবির, এবং আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এই আতঙ্ক দূর করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে যদি কাউকে সহযোগিতা করতে হয়, সরকার যদি আমাদের সহযোগিতা কামনা করে, আমরা অবশ্যই সবার আগে দেশটাকে বাঁচাতে হবে। কিন্তু এটা নিয়ে ব্লেম গেম, একজন আরেকজনকে দোষারোপ করা এবং এটাতে রাজনৈতিক ফায়দা নেওয়াটা, আমি একটু ওই জায়গায় যেতে চাই যে আসলে কি মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের চার মূল নীতিটা কি আমাদের সকল দলের মধ্যে কি এই ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব? না, অসম্ভবের কিছু নেই। কারণ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা, নাকি এইগুলি এটার মধ্যে যে সমাজতন্ত্রটা আপনার বিশ্বব্যাপী পরিত্যক্ত, সেখানে সামাজিক ন্যায় বিচার এবং আপনার ধর্মনিরপেক্ষ, অবশ্যই বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধর্মনিরপেক্ষ একটা দেশ, ধর্মীয় সহনশীলতা একটা দেশ। যদিও আওয়ামী লীগ সংবিধান থেকে একদিকে ধর্মনিরপেক্ষ কথা বলে, আর দিকে বিসমিল্লাহির রহমানির রহিম যেটা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন সেটাও রেখেছেন, কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই। আমরা মনে করি যে যেই চেতনাটা, অর্থাৎ একটা গণতান্ত্রিক একটা পরিবেশ, গণতন্ত্রটা এখন ভুল নীতি। গণতন্ত্র হলো যে আমি কথা বলবো, আপনি কথা বলতে পারবেন না, এটাই গণতন্ত্র। এবং আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে কমফোর্ট ফিল করেছে, এটা আমরা মনে করি না। এখনো কিন্তু পাচ্ছে না। এরকম একটি গণমাধ্যমে আপনি সরাসরি এই কথা বলছেন, তারপর আপনি বলছেন যে গণতন্ত্র সার্বিক বিষয়। আপনি দেখেন, আমি যেটা বললাম যে ঠিক আছে, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন নাই। বিএনপির অবস্থান থেকে আপনি কর্মসূচি পালন করুক, আওয়ামী লীগ আওয়ামী লীগ, কিন্তু বিএনপিকে তো সেভাবে কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। আপনি দেখুন না 35টা অনলাইন বন্ধ করে দিয়েছে, তো সরকার তো সহনশীল না, এক্ষেত্রে তো সরকারকে সহনশীল হতে হবে। আমি একটা কথা বলি যে 35টা অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে, তার বেশিরভাগই আসলে আমি নাম শুনি না, আমি জানি না। এবং বাংলাদেশ এরকম অনলাইন পত্রিকা শেষ খবর যত 4000 বা 4500 5000। আমার দেশটা কি অন্যায় করেছে বলেন? আমার দেশটা একটা মানসম্পন্ন একটা অনলাইন পত্রিকা ছিল। আমার মনে হয় যে ব্যারিস্টার কায়সার কামালের কাছে আসি, যে ব্যারিস্টার কায়সার কামাল, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যতটা জাতীয় ঐক্যের কথা মুখে বলছে, সেরকম কোন কর্মসূচি কি দেখতে পাচ্ছেন? আমাদের 30 সেকেন্ড সময় আছে। না, আপনার কোন কর্মসূচি, আপনারা কেমন জানি একটু না বিএনপি তো পেশাজীবীদের সাথে মত বিনিময় করছে, জাতীয় ঐক্যের আহ্বান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানিয়েছেন, এবং এটা অব্যাহত আছে বিভিন্ন সেক্টরে। ফিগার অফ স্পিচ, এই ব্যাপারে তো উনি সিরিয়াস না? অফ কোর্স শি ইজ সিরিয়াস। কেন, কিভাবে সিরিয়াস? উনি প্রত্যেকটা প্রতিনিধির সাথে কথা বলছেন, বিভিন্ন এই যে কাদের সিদ্দিকী সাহেবকে দেখা করেছেন। সিরিয়াস না, সেইটার ব্যাপারটা হচ্ছে যে উনাকে যেই প্রস্তাবগুলি দিচ্ছেন জাফরুল্লাহ সাহেব তার আওয়ামী লীগ করছেন না, বা এমাদুদ্দিন সাহেব সেটিকে তার নিজের মতামত বলে চাপিয়ে দিচ্ছেন। উনি সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের সর্বোচ্চ ব্যক্তিত্ব, অতএব বিভিন্ন সেক্টর থেকে প্রস্তাব আসবেন, সেই প্রস্তাবের আলোকে উনি সিদ্ধান্ত নেবেন। তবে ওনার যে স্টেপস গুলা দেখছেন সেটা জাতীয় ঐক্য। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিএনপি একমাত্র সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল। আজকে এই যে কমিটি আছে, দেখেন এখানে কতজন মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক, বিভিন্ন সেক্টরে যে মুক্তিযোদ্ধারা আছেন, যুদ্ধ অপরাধের ছেলেরা আছে, যারা আদালতে, সর্বোচ্চ আদালতে প্রমাণ, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, রাইট, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো। মুক্তিযুদ্ধের মূল প্রেমিসটাকে উনি অস্বীকার করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। আমরা রেজাবের কাছে শেষ 20 সেকেন্ড একটু শুনতে চাই, যেটা আপনি ঐক্যের কোনো দরকার দেখেন কিনা, সুযোগ দেখেন কিনা? আমি দেখি ঐক্যের প্রয়োজন আছে,
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষ যারা এই সেন্টিমেন্টকে লালন করে, ধারণ করে, চর্চা করে, তাদের ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু জগা খিচুড়ি করে জামাতকে ঐক্যের তালিকাভুক্ত করে নিয়ে আসার ভিতর থেকে যে ঐক্যের কথা বিএনপি বলতে চাচ্ছে, সেটা ঐক্য নয়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে অনৈক্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা। সেই জায়গা থেকে আমার মনে হয় ঐক্যের প্রয়োজন আছে। বিএনপিকে বুঝতে হবে ভুল রাজনীতির ধারাবাহিক পথের ভিতর থেকে বিএনপি যতটা তাদের শক্তি, রাজনীতি, ইমেজ সংকট করেছে, এই ইমেজ সংকট থেকে তাদের বেরিয়ে আসতে হবে। শেষ কথা শুনতে চাই। বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি বিএনপিটাকে জঙ্গিবাদী এবং ৭১-এর রাজাকারদের অভয় আশ্রম তৈরি করছেন, যার কারণে উনি এই সঠিকভাবে গণতন্ত্রের জন্য একটা ভালো কমিটি উপহার দিতে পারেন নাই। এই কথাটা বিএনপি লোকেরাই বলতেছে। সেলিমে না না, এই ব্যাপারটা তো ঠিক বারবার মানে বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বা জঙ্গিবাদের পৃষ্ঠ, এটা আমি ব্যাপারটা বুঝি না। এই যে আক্রমণ, আমি ব্লেম করা হচ্ছে। দেখেন, ব্যক্তিগত পর্যায়ে আনতে চাই না। আজকে যে কয়েকজন জঙ্গি জি দুঃখজনকভাবে বিভিন্ন জায়গায় আমরা তাদের অনেকে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ অনেকেই না, তাদের মানে কেউ কেউ। অন্য না, আমি অনেকেই আওয়ামী লীগের না, না, আমি পরিবার, সেইটা অবশ্য তাদের BNP তাদের সাথে তাদের সেই লাশ তাদের পরিবারও আনতে যায় না, না, আমি সেজন্য এটার তাদের সাথে সেটা একটা- অন্য কথা। আমি এটাকে ধারণা আমরা করি শেষ না। করে দিই, আমরা আমরা শেষ করে সেইভাবে দিই। যেতে চাই না। এটা দেশ আমাদের, বেরিসে আমাদের কায়সার কামাল, সকলকে নিয়ে অ্যাডভোকেট দেশকে সমারে এগিয়ে যেতে হবে। করিম এবং Blame game সেলিম বন্ধ এবং করতে নাজমুলের হবে। প্রধান আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।